পুরো 1 বছর অপেক্ষার পর সাং জিনওো আবারও লেভেল আপ করার জন্য ফাইনালি ফিরে এসেছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানিমে আনলকড এবং আজ আমরা শুরু করতে যাচ্ছি সোলো লেভেলিং এর সেকেন্ড সিজন টাইটেলড আ রাইজ ফ্রম দ্য শ্যাডোজ। যদি আপনি এখনো সিজন 1 না দেখে থাকেন অথবা তার ইভেন্টগুলো আবারও ঘুরে দেখতে চান তাহলে আমাদের চ্যানেলে থাকা সিজন 1 এর রিক্যাপ ভিডিওটি অবশ্যই দেখে নিতে পারেন। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক সেকেন্ড সিজনের প্রথম এপিসোড, যার নাম ইউ ওয়ান্ট ই র্যাঙ্ক আর ইউ। এপিসোডের শুরুতে জিনু ঘুমিয়েছিল যখন জিনা তাকে ফোন করে জিজ্ঞেস করে যে সে এখনো ঘুমাচ্ছে কিনা। জিনু বলে যে সে একটু ক্লান্ত ছিল আর জিনা তখন তাকে সময় মনে করিয়ে দেয় এবং তার সাথে এও মনে করিয়ে দেয় যে জিনউর আজ জিনার টিচারের সঙ্গে একটি প্যারেন্ট টিচার মিটিং এ দেখা করতে হবে, যা জিনু বুঝতে পেরে সঙ্গে সঙ্গে বিছানা থেকে লাফিয়ে ওঠে। স্কুলে যাওয়ার পর জিনা জিনুকে দেখে বাকরুদ্ধ হয়ে যায়, কারণ তার ক্রমাগত লেভেল আপ করার কারণে জিনুকে এই ফর্মাল গেটআপে আগের চেয়ে অনেক বেশি লম্বা এবং মাস্কুলার দেখাচ্ছিল, যা দেখে জিনা জিজ্ঞেস করে তুমি সত্যিই জিনু তো? তখন জিনু বলে আমাকে কি এই পোশাকে খারাপ দেখাচ্ছে? এরপর নতুন দর্শকদের জন্যই সিজন 1 এর একটি সংক্ষিপ্ত রিক্যাপ দেখানো হয়, যেখানে বলা হয় যে 10 বছর আগে ডানজনগুলির আবির্ভাবের পর থেকে হান্টার্স এবং ম্যাজিক বিস্টদের মধ্যে একটি যুদ্ধ শুরু হয় যা এখনো শেষ হয়নি, এবং আমাদের মেইন প্রোটাগনিস্ট সাং জিনউরও একটি ছোট্ট ইন্ট্রোডাকশন দেওয়া হয় যে তার অসুস্থ মায়ের চিকিৎসা এবং বোনের শিক্ষার জন্য একজন ই র্যাঙ্ক হান্টার হয়ে ওঠে। আর যদিও অ্যাওয়েকেনিং এর পর হান্টারদের র্যাঙ্ক বা শক্তি কোনোভাবেই পরিবর্তিত হয় না, জিনউ একটি ডাবল ডানজনের রেডের পর র্যাঙ্ক আপ করার ক্ষমতা অর্জন করে। আর যতই সময় যেতে থাকে সে আরো বেশি শক্তিশালী হতে থাকে এবং এক পর্যায়ে সে এলিক্সার অফ লাইফের রেসিপি পায় যা যে কোনো রোগই সারাতে সক্ষম, এবং একটি জব টাইটেলও পায় যার মাধ্যমে সে শ্যাডোদের একটি সেনা পরিচালনা করে যা হচ্ছে শ্যাডো মনার্ক। এদিকে স্কুলে যখন জিনা জিনউকে উত্তর দেয় যে জিনউকে খারাপ দেখাচ্ছে না, তখন জিনউ বলে আমি তো আর ট্র্যাক স্যুট পরে তোমার টিচারের সাথে দেখা করতে পারি না, তাই না? যার পর জিনা জিনুকে মুগ্ধ হয়ে দেখে এবং ভাবতে থাকে যে মানুষ আসলেই পরিবর্তিত হতে পারে। এরপর তারা যখন টিচার্স অফিসের দিকে হাঁটতে থাকে, স্কুলের সব মেয়েরাই তখন মুগ্ধ হয়ে জিনউকে দেখতে থাকে, আর জিনা এই সুযোগ নিয়ে জিনুকে মজা করে বলে তুমি তো এখানে সবার মনোযোগের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছ, তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে নাকি আমি তোমাকে আমার কোনো স্কুলের বান্ধবীর সাথে পরিচয় করিয়ে দেব? আর জিনউ একজন বড় ভাইয়ের মতোই জবাব দেয়, জিনার গালে চিমটি কেটে। টিচার্স অফিসে জিনার টিচার জিনুকে জানায় যে জিনা একজন ভালো ছাত্রী এবং খুবই শৃঙ্খলাপরায়ণ, আর তার মক এক্সামেও জিনার ফলাফল এতই ভালো হয়েছে যে জিনা যে মেডিকেল স্কুলে ভর্তি হতে চায় সেখানে সুযোগ পাওয়ার মতো তা যথেষ্ট। এই জন্য টিচার অনুরোধ করেন যেন সে জিনাকে আর কোনো চাপ না দেয়। জিনার সম্পর্কে এই কথাগুলো শুনে জিনু অনেক খুশি হয়, কিন্তু টিচারের আরো কিছু বলার আছে। জিনু যখন তা জানতে চায়, টিচার তাকে জিজ্ঞেস করেন যে যদি জিনার কখনো অ্যাওয়েকেনিং ঘটে তাহলে জিনু কি তাকে নিজের মতো হান্টার হতে দিবে? এই প্রশ্নে জিনু একটু বিস্মিত হয়, কিন্তু সে কোনো দ্বিধা ছাড়াই সাথে সাথে উত্তর দেয় যে না, সে জিনাকে হান্টার হতে দিবে না, যা টিচার আগেই প্রত্যাশা করেছিলেন। জিনু টিচারকে জিজ্ঞেস করে তিনি কেন এই প্রশ্ন করলেন, যার জবাবে টিচার বলেন তিনি জিনুর কাছ থেকে অনেক বেশি কিছু আশা করেই এই কথাগুলো বলছেন। আর তার কথা শেষ হওয়ার আগেই সিনটি শিফট হয়ে জিনার ক্লাসমেট এবং বান্ধবী হানসংইকে দেখানো হয় যে সিজন 1 এ জিনুর জন্য সিরেঙ্গেটে কাজ করেছিল। হানসংই জিনুকে সেই হান্টার্স গ্রুপের লিডার হিসেবে চিনতে পারে যেখানে সে কাজ করেছিল। এরপর জিনু যখন তার এবং জিনার একসাথে তোলা একটি ছবি দেখায় তখন সঙ্গই বুঝতে পারে যে জিনু আসলে জিনার বড় ভাই। আর জিনু তখন মন্তব্য করে এটা একটা ছোট পৃথিবী যেখানে আমরা বাস করি, তাই না? সঙ্গই তখন বলে টিচার তোমাকে কি বলেছে তা আমি জানি না, কিন্তু আমি স্কুলে ফিরে যাচ্ছি না এবং হান্টিংও ছাড়ছি না। তখন জিনু তাকে বলে তুমি একজন ই র্যাঙ্ক হান্টার এবং এ থেকে তো ভালো আয় করা সম্ভব না, যদিও তুমি আমার স্ট্রাইক টিম থেকে একটি ভালো আয় করেছিলে কিন্তু সেটা একটি ওয়ান টাইম থিং ছিল এবং সাধারণত এইসব এত ভালো যায় না। সঙ্গই তখন বলে যদি তুমি আমাকে লেকচার দিতে এসেছো তাহলে বাড়ি ফিরে যাও, আর তুমি নিজেও তো ই র্যাঙ্ক হান্টার, তাই না? জিনু তখন বলে আমি এখানে তোমাকে থামাতে আসিনি। যার পর সঙ্গীকে জিনু তার সঙ্গে আসতে বলে। বন্ধুরা, এখানে একটা জিনিস বলে দিই যে এখানে মানহুয়া থেকে অনেক কিছুই অ্যানিমেতে কাট করা হয়েছে, যেমন এপিসোডের শুরুতে জিনু এবং জিনার মধ্যে যে কনভারসেশনটা হয়েছিল তা কিন্তু আরো অনেক বড় ছিল, যা পুরোটাই অ্যানিমে থেকে কাট করা হয়েছে। এবং তাছাড়াও টিচারের সাথে যে জিনু কথা বলেছে যেখানে টিচার তাকে হানসংই সম্পর্কে জানান, সেই কনভারসেশনটিও পুরোপুরি কাট করে দেওয়া হয়েছে। যাই হোক, এখন আমরা স্টোরিতে ফিরি। এরপর আমরা দেখি যে হোয়াং ডংসু আমেরিকা থেকে ফিরে এসেছে, যাকে উ জিনচুল ওয়েলকাম হোম বলে স্বাগত জানায়। যা শুনে ডংসু বলে একটা পুরনো সেকেলে জায়গাকে আমি হোম বলবো ভাবছো? মানতেই হবে আমি অবাক হয়েছি যে একজন হান্টার্স অ্যাসোসিয়েশনের ম্যানেজার আমার সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করতে এসেছে। তারপর হাঁটার সময় জিনচুল তাকে জিজ্ঞেস করে তুমি এখানে কতদিন থাকছো? ডংসু উত্তর দেয় আমি এই দেশটাকে এতটা পছন্দ করি না যে বেশি দিন এখানে থাকবো, তুমি তার চিন্তা করো না। তারপর জিনচুল জিজ্ঞেস করে তুমি কি তোমার পরিত্যক্ত দেশে ফিরে এসেছো
গিয়েছো ওই 2 হান্টারকে খুঁজতে? যার জবাবে ডংসু বলে, তাদের খুঁজতে? এমন প্রশ্ন করো না যার উত্তর তুমি আগেই জানো। তোমাদের সার্ভেলেন্স টিম কিছু না জানার ভান ধরতে পারে যে আমি ডানজনের ভিতরে তাদের সাথে কি করতে যাচ্ছি। প্রথমে সেই ই র্যাঙ্ক, তারপর ডি র্যাঙ্ক। নাকি তুমি এতই বোকা যে তুমি আমাকে থামানোর চেষ্টা করবে? তুমি তো আমার কাছে একদম তুচ্ছ। যার জবাবে জিনচুল বলে, আমি শুধু আমার কাজটাই করতে চাই। যার পর ডংসু সেখান থেকে চলে যায়। এদিকে হান্টার্স গিল্ডে চয়জং ইন সেই মনস্টারটিকে নিয়ে এসেছে যা তারা সিজন 1 এর শেষে পেয়েছিল, যার পাখা গজিয়েছিল। যার পর চয়জং ইন হান্টার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান গোগান হিকে সবকিছু বুঝিয়ে বলে যে আসল সমস্যাটি হলো এই দানবের লাশটি সমুদ্র থেকে পাওয়া গেছে। যা শুনে গানহি প্রশ্ন করে, তবে কি এখন এই দানব উঠতে সক্ষম? চোয় বলে, আপাতত শুধু অল্প দূরত্বের জন্য, কিন্তু সময়ের সাথে সাথে হয়তো। তখন গানহি বলে, এটা নিয়ে এখন থেকেই খতিয়ে দেখার ব্যবস্থা করতে হবে। অন্যদিকে আমরা দেখি কিছু হান্টার একটি গেটের কাছে জড়ো হয়েছে যা হোয়াইট টাইগার্স গিল্ডের ম্যানেজার আনসাং মিন এবং তার অ্যাসিস্ট্যান্ট হিউন কিচুল তদারকি করছে। জিনু সেখানে সঙ্গিকে সাথে নিয়ে যোগ দেয়, যাকে সাংমিন জিনুর স্ট্রাইক টিম থেকে চিনতে পারে। জিনু সেখানে যাওয়ার জন্য ক্ষমা চায়, কিন্তু সাংমিন বলে এটি কোনো সমস্যা নয়, কারণ জিনুর জন্য সে এটি করতেই পারে। যার পর সাংমিন প্রকাশ করে যে জিনবু আসলে সঙ্গিকে প্রশিক্ষণ দিতে চায় এবং সেই কারণেই তারা এই গ্রুপে যোগ দিয়েছে। সাংমিন বলে, জিনবু সঠিক সময় এসেছে, কারণ এই এরিয়াকে একটি হাই ফ্রিকোয়েন্সি জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং সকালেই একটি সি র্যাঙ্ক গেট খুলেছে। ঠিক তখনই একজন তাদের কথোপকথন ব্যাহত করে বলে, আর কতক্ষণ এখানে অপেক্ষা করতে হবে? আমরা কি পিকনিকে এসেছি? যার কাছে সাংমিন সাথে সাথেই ক্ষমা চায়। তখন জিনবু জিজ্ঞেস করে, এটা কে? আর সাংমিন জানায় এই ব্যক্তি হলো এ র্যাঙ্ক হান্টার কিম চুল। সাংমিন আরো বলে, এই অভিযানটি আসলে নতুন হান্টারদের জন্য একটি প্রশিক্ষণের অভিজ্ঞতা হিসেবে নির্ধারিত করা হয়েছে এবং কিমচুল এই স্ট্রাইক টিমকে লিড করবে। তখন হিউন কিচুল প্রকাশ করে যে কিমচুল যখন জানতে পেরেছে যে জিনবু এই অভিযানে আসছে তখন সে কিছুটা বিরক্ত হয়েছিল। যার পর কিমচুল তার অসন্তুষ্টি প্রকাশ করে, বিশেষ করে 2জন ই র্যাঙ্ক হান্টারের প্রতি, যাদের সে বাচ্চাদের মতো যত্ন নিতে হবে বলে মনে করে। সাংমিন তখন ঘোষণা করে যে এই স্ট্রাইক টিমে 1জন এ র্যাঙ্ক, 5জন বি র্যাঙ্ক এবং 2জন সি র্যাঙ্ক নিয়ে মোট 8 জন মেম্বার আছে। তার সাথে আরো 2জন ই র্যাঙ্ক যোগ হয়ে মোট 10 জনের একটি দল হয়েছে। এরপর জিনউর উদ্দেশ্য প্রকাশিত হয় যে সে আসলে সঙ্গীকে দেখাতে চায় যে রেইড কতটা কঠোর হতে পারে, যাতে সে হান্টার হওয়ার ইচ্ছা বাদ দিয়ে দেয়। কিন্তু দলটির শক্তিশালী মেম্বারগুলোকে দেখে জিনু চিন্তিত হয়ে পড়ে যে রেইডটি খুবই ইজি হতে পারে, যার ফলে তার পরিকল্পনা হয়তো ভেস্তে যেতে পারে। গেটে প্রবেশের আগে হিউন কিচুল জিনুকে বলে যে এই ডানজনে তার অংশগ্রহণ সীমিত রাখতে হবে, কারণ তারা চায় যে নতুন হান্টাররাও কিছু একটা করুক। এতে জিনু হাসি মুখে রাজি হয়ে যায়, কারণ তার প্রধান উদ্দেশ্যই হলো সঙ্গী যেন রেইডের ভয়াবহতা দেখতে পারে। কিন্তু ভেতরে প্রবেশ করার সময় জিনু অদ্ভুত এক অনুভূতি টের পায়, যেন কিছু একটা অস্বাভাবিক ঘটছে। আর হঠাৎ গেটটি লাল হয়ে যায় এবং জিনু দ্রুত সঙ্গীকে ধরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সে কেবল তার মাথা বের করতে পারে। তারপর সে সাংমিনকে যত দ্রুত সম্ভব প্রাইমারি স্ট্রাইক টিমকে যোগাযোগ করতে বলে, যার পর গেটটি তাকে ভেতরে টেনে নেয়। আর সাংমিন সাথে সাথেই বাইকিয়ন হোকে ফোন করে। যিনি শুনে অবাক হয়ে যান যে একটি সি র্যাঙ্ক গেট কি করে লাল হয়ে যেতে পারে। তারপর তিনি সাংমিনকে বলেন যে তিনি এখনই সেখানে যাচ্ছেন। এদিকে স্ট্রাইক টিমটি একটি তুষারাবৃত জঙ্গলে এসে পৌঁছেছে, আর অন্য হান্টাররা কিমচুলকে জিজ্ঞেস করে যে তারা কোথায় এসেছে। কিমচুল জানায় যে এটি একটি রেড গেট যেখানে তারা প্রবেশ করেছে। সঙ্গী জিনুকে রেড গেট সম্পর্কে জিজ্ঞেস করলে জিনু বলে এটি কোনো সাধারণ গেট নয়, একবারের ভিতরে প্রবেশ করলে এটি সম্পূর্ণ বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন একটি ডানজানে নিয়ে যায়, যে ডানজান থেকে বের হওয়া সম্ভবই নয় যতক্ষণ না পর্যন্ত এই ডানজানের বসকে পরাজিত করা হয় অথবা একটি ডানজান ব্রেক ঘটে। এছাড়া বাইরের দিক থেকে কোনো সহায়তাও পাঠানো যায় না এবং এখানকার ম্যাজিক বিস্ট গুলো সাধারণের থেকে অনেক বেশি শক্তিশালী হয়। সঙ্গে আরো কিছু জিজ্ঞাসা করতে চাচ্ছিল, আর তখনই তাদের উপর অতর্কিত হামলা হয়ে যায় এবং তাদের দলের একজন সদস্যের মাথায় একটি আইসেরও আঘাত করে। যার পর সঙ্গী দেখতে পায় যে সে জিনুকে শক্ত করে ধরে আছে, আর জিনু তার হাত দিয়ে একটি বরফের তীর থামিয়ে দিয়েছে, যা সে না থামালে তা সঙ্গীকেই আঘাত করত। সঙ্গী জিনুকে ধন্যবাদ জানালে বি র্যাঙ্ক মেজ পার্ক হিজিন জিনুর দিকে তাকিয়ে বুঝতে পারে যে জিনু সম্ভবত ই র্যাঙ্ক নয়। এরপর দলটি কিছু আইস এলফসকে কয়েকটি গাছের উপর দেখতে পায়। জিনু তা দেখে বলে এটা অনেক দূর থেকেই মারা হয়েছে, যা বেশিরভাগ মানুষ লক্ষ্য করতে পারবে না। তারা আমাদের 2 দুর্বল সদস্যকেই আগে টার্গেট করেছে, যার মধ্যে 2 মাস আগে আমিও থাকতে পারতাম। আইস এলফস গুলো স্ট্রাইক টিমকে হত্যা করার একটি ইঙ্গিত করে এবং সেখান থেকে সরে যায়। তখন সঙ্গী জিজ্ঞেস করে ওগুলো কি ছিল। জিনু উত্তর দেয় এগুলো আইস এলফস, তবে তাদের
তাদের নিষ্ঠুর স্বভাবের কারণে হান্টার্সরা তাদের আরো ভয়ানক একটি নাম দিয়েছে, যা হলো আইস স্লেয়ার্স। এরপর কিমচুল সবার দৃষ্টি আকর্ষণ করে বলে, রেড গেট মানে আমরা সম্পূর্ণ সহায়তা থেকে বিচ্ছিন্ন এবং বি র্যাঙ্ক বা তার ওপরের শত্রুদের মুখোমুখি হতে যাচ্ছি। আর এই পরিস্থিতিতে বেঁচে থাকতে হলে তোমাদের সবাইকে এখানে সবচেয়ে হাইয়েস্ট র্যাঙ্ক হান্টার অর্থাৎ আমার আদেশ মেনে চলতে হবে। সে আরো বলে যে সে একা পুরো দলের নেতৃত্ব দিতে পারবে না, তাই সে একটি দ্বিতীয় দল গঠন করবে। যা শুনে জিনুর মনে কিমের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন ওঠে। কিমচুল বলে এটি তাদের বেঁচে থাকার সম্ভাবনা অনেকটাই বাড়িয়ে দিবে, আর যদি তারা বিতর্ক চালিয়ে যায় তবে একমাত্র ফলাফল হবে ঠান্ডায় জমে মারা যাওয়া অথবা নির্মমভাবে হত্যা হওয়া। এবং সে গ্যারান্টি দেয় যে যারা তার সাথে যোগ দিবে তারা বেঁচে থাকবে। কিছু হান্টার কিমচুলের দলে যোগ দিতে থাকলে সে দুর্বলদের প্রত্যাখ্যান করে দেয়। তারপর সে সঙির দিকে ফিরে বলে, সঙি, জিনবু এবং যাদের র্যাঙ্ক সি এর নিচে তাদের গ্রহণ করা হবে না, কারণ একটি ডানজনের ভেতরে প্রতিদিন কাটানোর মানে হলো বাইরের জগতে মাত্র 1 ঘন্টা কাটবে। অর্থাৎ তারা যদি ডানজন বসকে হত্যা করে অথবা ডানজন ব্রেকের জন্য অপেক্ষা করে, রেজাল্ট একই হবে, তাদের মাসের পর মাস এখানে থাকতে হবে। তাই তারা কোনো ডেড ওয়েট বা বোঝা বহন করতে চায় না। যারপর সে বলে, হতাশ দেখাবে না, আমরা বসকে হারানো পর্যন্ত তোমরা বেঁচে থাকো, তারপর সবাই একসাথে বাড়ি ফিরতে পারবো। আর তখন বি র্যাঙ্ক মেজ পার্কিজিন বলে যে সে লো র্যাঙ্কের গ্রুপের সাথেই থাকতে চায়। যা শুনে কিমচুল কোনো আপত্তি জানায় না, তবে সে মনে মনে ভাবে যে পার্কি তাদের প্রতি করুণা দেখাচ্ছে, কি বোকামি। পার্কিজিন তখন জিনউর কাছে যায় এবং বলে, কিম ওই তীরটি লক্ষ্যই করেনি, তুমি ই র্যাঙ্ক না তাই না? যা শুনে জিনউ কিছু না বললেও পার্ক ভাবে যে জিনউ সম্ভবত এ র্যাঙ্ক বা তারও উপরের কেউ হতে পারে। যারপর সে সঙ্গীর সাথে পরিচিত হয়। এরপর কিমচুল তাদের বলে যে তার টিম খোলা জায়গা দিয়ে যাবে, আর জিনউ বলে তারা জঙ্গলের পথ নেবে। এরপর তারা একে অপরকে শুভকামনা জানায় এবং আলাদা হয়ে যায়। কিমচুলের দল এগিয়ে যাওয়ার সময় সে একটি গাছের দিকে ইশারা করে যা ভালুকের নখের দাগ দিয়ে চিহ্নিত ছিল, আর কিম বলে এটি করেছে একটি আইস বেয়ার, আর আমরা মূলত ওই ই র্যাঙ্ক দলকে মৃত্যুর মুখেই ঠেলে দিয়েছি। তখন তাদের একজন বলে, সম্ভবত তারা সঠিক প্রশিক্ষণ পায়নি, একটি রেইডে পর্যবেক্ষণ করতে এসে মারা গেল, এটা সত্যি দুর্ভাগ্যজনক। যারপর কিম ভাবে যে তাদের দলের তো একজন সি র্যাঙ্ক আর পার্ক হিজিন একজন বি র্যাঙ্ক, তাহলে কেন সে ভাবলো যে তাদের নেতা জিনউও যে একজন ই র্যাঙ্ক। ঠিক যখন সে এটি ভাবছিল তখনই তাদের উপর 3টি আইস বেয়ার আক্রমণ করে দেয়, আর কিম সবাইকে বলে যে আপাতত তারা যেন বেঁচে থাকার দিকেই মনোযোগ দেয়। যারপর একটি বেয়ার কিমের দিকে তেড়ে আসে, আর কিম তার ঢাল দিয়ে আঘাতটি প্রতিহত করে। এর ফলে বেয়ারের থাবাটি ভেঙে যায় এবং রক্তক্ষরণ হতে থাকে। তারপর কিম তার ব্যাটেল এক্সটি দিয়ে আঘাত করে এবং বেয়ারটিকে এক স্ল্যাশেই দ্বিখণ্ডিত করে ফেলে। যারপর বাকি দুইটি বেয়ারও তার দিকে ঝাঁপিয়ে পড়ে। অন্যদিকে জিনুর দলে পার্ক সবাইকে থামতে বলে। জিনু তার কারণ জিজ্ঞেস করলে পার্ক উত্তর দেয়, এই নখের দাগগুলো দেখো, পুরো জঙ্গলটাই আইস বেয়ারদের এলাকা, কোনো আইস বেয়ারের সামনে পড়ার আগেই আমাদের এখান থেকে ফিরে যাওয়া উচিত। জিনু বলে, সেই কারণেই আমরা আরো ভেতরে যাব, কারণ যদি এটা আইস বেয়ারদের এলাকা হয় তবে আমরা এখানে থাকাকালীন শুধু আইস বেয়ার থেকেই সতর্ক থাকবো। এটি আইস এলফদের মতো বুদ্ধিমান শত্রুদের সাথে মোকাবেলা করার চেয়ে অনেক ভালো। যা শুনে পার্ক বুঝতে পারে যেহেতু আইস বেয়াররা এখানে টিকে থাকতে পারে, এর মানে এখানে এমন কোনো শক্তিশালী প্রাণী নেই যারা তাদের শিকার করতে পারে। যারপর সে বলে যে সে এত দূর ভেবে দেখেনি। জিনু বলে, তবে এটাও ঠিক, জঙ্গলে থাকা মানে প্রচন্ড ঠান্ডার সঙ্গে লড়াই করতে হবে। যারপর জিনু তার ইনভেন্টরি থেকে 4টি কোড বের করে, যা দেখে তারা পুরো অবাক হয়ে যায়, আর তারা ভাবতে থাকে যে এটি সম্ভবত জিনবুর ব্যবহৃত কোনো সামনিং ম্যাজিক হতে পারে। আর এমন ম্যাজিক ব্যবহার করে হাই র্যাঙ্ক হান্টাররাও সাধারণত 2 থেকে 3টির বেশি লো লেভেল আইটেম ছাড়া অন্য কিছু সংরক্ষণ করতে পারে না। কিন্তু তারা জানে না যে জিনু তার ইনভেন্টরিতে এর চেয়েও অনেক বেশি কিছু সংরক্ষণ করতে পারে এবং এখন করে রেখেছে। কোট পরার পর সঙ্গী জিনুকে জিজ্ঞেস করে, তুমি আসলে কে? জিনু তখন সঙ্গীর মাথায় বড় ভাইয়ের মতোই হাত বুলিয়ে দিয়ে বলে, আমি তোমাকে এখানে এনেছি, তাই তোমাকে নিরাপদ রাখা আমার দায়িত্ব। আমার একটাই অনুরোধ থাকবে, তুমি কোনো প্রশ্ন করবে না। এরপর সে পার্ক এবং অন্য ছেলেটির দিকে ফিরে একই কথা এক ভয়ঙ্কর দৃষ্টিতে এবং গম্ভীর কণ্ঠে বলে, আমাকে নিয়ে বা আমার কোনো কিছু নিয়ে কোনো প্রশ্ন করবে না। আর ঠিক তখনই একটি আইস বেয়ার তাদের দিকে আসে এবং জিনও আইস বেয়ারটিকে মারার জন্য তার টাইটেল উলফ অ্যাসাসিনে পরিবর্তন করে। বাইরে ইউনহু তার হতাশা প্রকাশ করে, কারণ রেড গেটটি সম্পূর্ণ সিল হয়ে আছে। সে বলে, যদি আমরা ভাগ্যবান হই তাহলে হয়তো কয়েকজন এ এবং বি র্যাঙ্ক হান্টার জীবিত ফিরে আসবে, আর সবকিছু এখন কিম হান্টারের উপরই নির্ভর করছে। তখন সাংমিন বলে, আসলে স্ট্রাইক টিমের সঙ্গে আরো একজন ছিল যে সম্প্রতি আমার নজর কেড়েছে, তার নাম হচ্ছে সাংজিনউ। ইউনহু তার র্যাঙ্ক জিজ্ঞেস করলে সাংমিন বলে ই র্যাঙ্ক, তবে সে সন্দেহ করে যে জিনউর ডাবল অ্যাওয়েকেনিং হয়েছে, যদিও সে এটা সরাসরি নিশ্চিত করতে এখনো পারেনি। এরপর ঘটনাস্থলে ডোংসু আসে এবং হোয়াইট টাইগার গিল্ডদের নিয়ে মজা করে বলে, দেখা যাচ্ছে হোয়াইট টাইগার গিল্ডের বড় বড় নেতারা এখানে হাজির হয়েছে, এখানে কোনো এ র্যাঙ্ক গেট আছে নাকি? তারপর সে আরো বলে যে সে এখানে ইউনহুর সাথে দেখা হবে বলে আশা করেনি। ইউনহু জিজ্ঞেস করে, তুমি এখানে কেন? তোমার তো আমেরিকায় থাকার কথা, তুমি আমাদের জুরিসডিকশনে কি করছো? ডোংসু যার উত্তর দেয়, তোমাদের জুরিসডিকশন
জুরিসডিকশন? তাহলে আমি তোমাকে একটা প্রশ্ন করি, কিভাবে একটি অনিয়মিত ই র্যাঙ্ক জঞ্জাল তোমাদের হোয়াইট টাইগার গিল্ডের গেটে প্রবেশ করতে পারে? ইউনহু বিভ্রান্ত হয়ে পড়লে ডোংসু সাংজিনউর নাম বলে, যা শুনে ইউনহু বুঝতে পারে যে ডোংসু এখন জিনউর জীবনের পিছনে লেগেছে। এরপর ডোংসু গেটের কাছে গিয়ে বলে, আমি এখানে আসার ঝামেলা পোহালাম আর সে রেড গেটের পেছনে আটকা পড়ে আছে। আমি অন্তত ছেলেটাকে একবার ভালো করে দেখতে চেয়েছিলাম, আর এখন হয়তো সে গেটের ওপারে মরতে যাচ্ছে। জিনচুল ভাবে জিনউ ভাগ্যবান যে সে রেড গেটের ওপারে আছে, আর ডোংসুর মতো কেউ রেড গেটের ওপারে গিয়ে তাকে কিছু করতে পারবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, সে কি সত্যিই এতটা ভাগ্যবান যে সে জীবিত বের হতে পারবে? জিনচুলের ডায়লগ চলার সময় জিনুকে দেখা যায় একের পর এক আইস বিয়ারকে তার হাত দিয়ে মেরে ফেলছে এবং লেভেল আপ করছে। বাকিরা শুধু তাকিয়ে তাকিয়ে তা দেখছিল। শেষ বিয়ারটিকে মারার পর জিনু তার দেহের উপর বসে পড়ে এবং বলে, রেড গেটের এক্সপিরিয়েন্স পয়েন্ট আসলে অনেক বেশি। পার্ক তখন অবাক হয়ে আবারও জিজ্ঞেস করে, তুমি আসলে কে? আর জিনু শুধু শান্তভাবে বসে থাকে, যেন কিছুই ঘটেনি। আপনারা যারা না জানেন, সিজন 1-এ যখন জিনু ডাবল ডানজন থেকে ফিরে এসেছিল, তখন কিন্তু পার্কও সেই টিমে ছিল যারা জিনুকে উদ্ধার করেছিল। কিন্তু এখন তো জিনুই তার থেকে অনেক বেশি শক্তিশালী। এরপর তারা তিনজন একটি ক্যাম্প ফায়ারের পাশে বসে বিয়ারের মাংস রোস্ট করতে থাকে, আর তখন তাদের একজন বলে, আমাদের ওপর আর আক্রমণ হচ্ছে না, মনে হচ্ছে জিনু বেশিরভাগ আইস বিয়ারদেরই সরিয়ে ফেলেছে। পার্ক বলে, তবুও কিছু বিয়ার তাদের গুহার ভিতরে থাকতে পারে, তাই আমাদের সতর্ক থাকতে হবে। এই সময় জিনু তাদের কাছে নেই। আর সঙ্গী বলে, আমি বুঝতে পারছি না, এত লড়াইয়ের পরও জিনু কি সত্যিই খাবারের পর ব্যায়াম করতে চায়? পার্ক বলে, সে সত্যিই অদ্ভুত একজন, এবং সঙ্গীও একমত হয়। জিনু আইস বেয়ারদের গুহার সামনে পৌঁছায়, এবং যখন সব আইস বেয়ার একসঙ্গে বেরিয়ে আসে, তখন জিনু প্রথমবারের মতো তার শ্যাডো আর্মি ডেকে আনে। এরপর একে একে তার সব সৈন্য বেরিয়ে আসে, আর শেষে আসে ইগ্রিস। জিনু তার সৈন্যদের বলে, এটাই তোমাদের প্রথম কাজ, এবং তারা সক্রিয় হয়ে যায়। আর যখন বিয়াররা আক্রমণ করে, জিনু তার আর্মিকে অর্ডার দেয়, এবং তার শ্যাডো আর্মি সবাই যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে। আর জিনু এবং ইগ্রিস দাঁড়িয়ে থেকে সেই যুদ্ধ দেখতে থাকে। তার সৈন্যরা সব বিয়ারকে একে একে হত্যা করতে শুরু করে। যদি কোনো সৈন্য মারা যায় বা আহত হয়, জিনু তার মানা ব্যবহার করে তাদের আবারও ডেকে আনতে বা সারিয়ে তুলতে সক্ষম হয়। জিনু ভাবে তার উচ্চ ক্ষমতা সম্পন্ন আর্টিলারি এবং দ্রুত পুনর্জন্মশীল ইনফেন্ট্রি তার প্রত্যাশার চেয়েও অনেক ভালো করছে, যদিও তারা প্রচুর পরিমাণে মানা ব্যবহার করছে। তারপর একটি প্রচন্ড শব্দ শোনা যায় এবং আইস বেয়ারদের লিডার সেখানে হাজির হয়, আর সে তৎক্ষণাৎ সব শ্যাডো সৈন্যকেই পরাজিত করে। কোনো মানা না থাকার কারণে জিনু সৈন্যদের আবারও ডাকতে পারে না। তখন সে ইগ্রিসকে আদেশ দেয়, এবং ইগ্রিস আস্তে আস্তে হেঁটে যুদ্ধের ময়দানে যেতে থাকে। বিয়ারটি আক্রমণ করলে ইগ্রিস তার মোবিলিটি ব্যবহার করে বিয়ারটিকে আঘাত করে। এরপর যখন বিয়ারটি তাকে ধরার চেষ্টা করে, ইগ্রিস লাফিয়ে উঠে তার পেছনে নেমে তলোয়ার দিয়ে বিয়ারের পিঠে আঘাত করে। তলোয়ারটি এখনো বিয়ারের গায়ে থাকা অবস্থাতেই ইগ্রিস তার পিঠ বেয়ে নেমে বিয়ারের পা কেটে দেয়। আর এই দৃশ্য দেখে জিনউ বিস্ময়ে তাকিয়ে থাকে। তারপর ইগ্রিস আহত বিয়ারটির দিকে তাকিয়ে থাকে, আর যখন বিয়ারটি আবারও শক্তি বাড়ানোর চেষ্টা করে, ইগ্রিস এক সুইংয়ে বিয়ারটির মাথা কেটে ফেলে। আর জিনউ তা দেখে ভাবে, যদি ইগ্রিস আমার সঙ্গে লড়াইয়ের সময় এই তলোয়ারটি পুরো ফাইটেই ব্যবহার করত, তাহলে নিশ্চিতভাবে সে আমাকে মেরে ফেলতো। এমনকি আমার বর্তমান লেভেলেও আমি ইগ্রিস থেকে এখনো অনেক দুর্বল। এবং ইগ্রিস সত্যিকারের একজন নাইটের মতো তার কাজ শেষ করার পর তার মাস্টার জিনুর সামনে হাঁটু গেড়ে বসে, আর জিনু তার কাঁধে হাত রেখে বলে, ভালো কাজ করেছো। অন্যদিকে কিমচুলের পুরো দল আইসেলসদের হাতে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, আর ঢাল ভেঙে যাওয়া ক্লান্ত এবং পরাজিত কিমচুল ভাবে এটা সম্ভব হওয়া উচিত ছিল না। আমি তো হোয়াইট টাইগার গিল্ডের এলিট দলে যোগ দিতে যাচ্ছিলাম। তারপর আমরা দেখি আইসেলসরা পাহাড় থেকে হাসতে থাকে, আর কিমচুলের দলের শেষ জীবিত সদস্য যখন তাকে ডাকছিল, তখন এক ভয়ঙ্কর দেখতে আইসেলফ তার পেছনে ঝাঁপিয়ে পড়ে এবং তাকে ছুরিকাঘাত করে মেরে ফেলে। কিমচুল যখন এলভের দিকে তাকায়, তখন এলভ একটি ভয়ঙ্কর হাসি দেয়, যা কিমকে এতটাই ভয় পাইয়ে দেয় যে সে চিৎকার করে সেখান থেকে পালিয়ে যায়। আর অ্যানিমের ভয়েস অ্যাক্টর মানহুয়া থেকে এই সিনটি অনেক বেশি ইমপ্রুভ করেছে, কারণ যে হাসির আওয়াজটা সে করেছে তা আসলেই ওই মুহূর্তে অনেক ভয়ঙ্কর ছিল। যাই হোক, তারপর আমরা ডানজনের বস বারুকার এক ঝলক দেখি, যে একজন এস র্যাঙ্ক বিস্ট, আর এর মাধ্যমেই সিজন 2 এর এপিসোড 1 শেষ হয়ে যায়। এখন পরবর্তী এপিসোড থেকে আমরা কি আশা করতে পারি? যেহেতু পরবর্তী এপিসোডটি সম্ভবত মানহুয়ার 51 থেকে 55 নম্বর চ্যাপ্টার পর্যন্ত অ্যাডাপ্ট করতে পারে, আমরা নিশ্চিতভাবে আশা করতে পারি যে জিনু এবং কিমচুলের মধ্যে একটি সংঘর্ষ দেখতে পাবো। এছাড়াও জিনবু আর বারুকার মধ্যে একটি লড়াই বা অন্তত এর শুরুটা দেখা যেতে পারে। আর এই সব আমরা জানতে পারবো যখন নেক্সট উইক আগামী এপিসোড আই সাপোজ ইউ ওয়ান্ট ওয়্যার রিলিজ হবে, যার ব্যাখ্যা আমরা যত দ্রুত সম্ভব অ্যানিমে আনলকডে নিয়ে আসবো। আর তা মিস না করতে চাইলে আমাদের চ্যানেল অ্যানিমে আনলকডকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন এবং আমাদের সাথেই থাকুন। আমরা খুব শীঘ্রই পরের এপিসোডটি আনতে চলেছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না, এটি আমাদের অনেক হেল্প করবে। আর সামনে কোন অ্যানিমে এক্সপ্লেনেশন দেখতে চান তাও আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন, আমি আমার সাধ্যমতো তা নিয়ে আসার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।